বীরে কামিল। পর্ব সংখ্যা ৮। হ্যালোর আওয়াজে ঘুরে তাকায় ইমামা। কিছুটা দূরে সালার দাঁড়ানো, নিজের সে বেহাল বেশভূষায়। টি শার্টের সব বোতাম খোলা, জিন্সের পকেটে হাত, আর নিজে বেশ ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ডের জন্য ইমামার বুঝে আসে না কি ধরনের প্রতিক্রিয়া দেখানো উচিত। সালারের সাথে তৈমুর। চলো ওই মেয়ের সাথে পরিচয় করিয়ে দিই। বইয়ের দোকানের দিকে পা বাড়ায় সালার। তৈমুর ঘাড় ঘুরিয়ে তাকিয়ে অবাক হয়ে বলল, ওই চাদরওয়ালির সাথে? হ্যাঁ, বলে সামনে আগায় সালার। এটা কে? তৈমুর প্রশ্ন করে। ওয়াসিমের বোন। ওয়াসিমের? তুমি কেন দেখা করবে? ওদের পরিবার খুব কনজারভেটিভ, জানো না? দেখা করে কি হবে? দূর থেকে ইমামাকে এক নজর দেখে তৈমুর বলল, এই প্রথম নয়, এর আগেও দেখা করেছি। কথা বলতে সমস্যা কোথায়? সালার বন্ধুর কথায় ভ্রুক্ষেপ করল না। ইমামা ম্যাগাজিন হাতে এক নজর সালারকে, আরেক নজর সাথে থাকা অন্য ছেলেটাকে দেখে, যার বেশভূষাও প্রায় সালারের মতো। হাউ আর ইউ? সালার জিজ্ঞেস করল। ফাইন। ইমামা ম্যাগাজিন বন্ধ করে বলল, ও তৈমুর, ওয়াসিমের সাথে ওরও ভালো বন্ধুত্ব। সালার পরিচয় করায়। ইমামা এক নজর তৈমুরের দিকে তাকিয়ে শপিং সেন্টারের দিকে ইশারা করে বলল, ওয়াসিম ওখানে। সালার ঘাড় ঘুরিয়ে ইমামা যেদিকে ইশারা করেছে সেদিকে একবার তাকালো, এরপর বলল, আমরা ওয়াসিমের সাথে দেখা করতে আসিনি। তাহলে? ইমামা গম্ভীর হয়ে জিজ্ঞেস করে। আপনার সাথে কথা বলতে এসেছি। আমি তো আপনাকে চিনি না, আমার সাথে কি বলবেন? ইমামা শীতল গলায় বলল। সালারের দৃষ্টিতে কুণ্ঠিত হচ্ছিল। এই মানুষটাকে যদি কেউ চোখ নামিয়ে কথা বলা শেখাতো, অন্তত একটা মেয়ের সাথে। মনে মনে ভেবে ম্যাগাজিন খুলে নেয়। আপনি আমাকে চেনেন না? সালার ঠাট্টা ছলে বলল। আপনার বাড়ির পাশেই আমার বাড়ি। হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাকে চিনি না, ইমামা রুক্ষভাবে বলল। কয়েক মাস আগে এক রাতে আমার জীবন বাঁচিয়েছিলেন, সালার মনে করায়। একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে সেটা আমার দায়িত্ব ছিল। আমার সামনে যে কেউ মরতে বসলেই আমি তা করতাম। এখন আমাকে এক্সকিউজ করুন, আমি একটু ব্যস্ত আছি। সালার এই বাক্যের পরও নড়ল না। তৈমুর হালকা করে ওর বাহু টেনে যাওয়ার ইঙ্গিত করে। সম্ভবত ওয়াসিমের খাতিরে ইমামার প্রতি ভদ্রতা দেখাচ্ছিল, কিন্তু সালার বাহু ছাড়িয়ে নেয়। আমি সেই রাতের আমি সেই রাতের সাহায্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই, যদিও আপনি কোনো প্রফেশনাল পদ্ধতিতে ট্রিটমেন্ট দেননি আমাকে। এবার গম্ভীর হয়ে বলল সালার। ইমামা এবার ম্যাগাজিন থেকে চোখ তুলে তাকায়। যদি আপনার ইশারা সে থাপ্পড়ের দিকে হয় তাহলে হ্যাঁ, ওটা মোটেও প্রফেশনাল ছিল না। আমি এর জন্য দুঃখিত। আমি তাতে মাইন্ড করিনি, আমার ইশারা সেদিকে ছিল না, সালার নির্লিপ্তভাবে বলে। আমিও আশা করেছিলাম আপনি সে থাপ্পড় নিয়ে মাইন্ড করেননি, কারণ আপনার প্রাপ্য সেটা, শুধু একটা না, আরো 10টা। কথার বাকি অর্ধেক নিজের মাঝে রেখে ইমামা জিজ্ঞেস করল, যাই হোক, আপনার ইশারা কোন দিকে ছিল? ভীষণ থার্ড ক্লাস টাইপের ব্যান্ডেজ করেছিলেন, এমনকি আপনি প্রপারলি ব্লাড প্রেশার চেক করতেও পারেন না। সালার চুইংগামের একটা স্টিক মুখে দেয়। ইমামার কানের লতি লাল হয়ে উঠল, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। ভীষণ আফসোসের বিষয়, একজন ডাক্তার সেসব ছোটখাটো কাজ পারে না যা একজন সাধারণ মানুষও পারে। সালারের সুরে টিটকারি। প্রথমত, আমি ডাক্তার না, মেডিকেলের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আর দ্বিতীয়ত, যতদূর প্রসঙ্গ রইল আনপ্রফেশনাল হওয়ার, তবে পরের বার হবে। আপনার তো এখনো অনেক অনেক চেষ্টা করা বাকি। আমি ধীরে ধীরে আপনার ওপর প্র্যাকটিস করে নিজের হাত পাকিয়ে নিব। এক মুহূর্তের জন্য সালার কিছু বলতে পারল না, কিন্তু ওর চেহারায় হাসি ফুটে ওঠে, যেন ইমামার কথায় মজা পেয়েছে, লজ্জা না। সেটা পরিষ্কারও করে দেয়। আপনি যদি আমাকে লজ্জা দিতে চান তাহলে ব্যর্থ হবেন। আমি জানি আপনি লজ্জা পান না, কারণ এটা মানুষের বৈশিষ্ট্য, ইমামা বলল। তবে আপনার মত অনুযায়ী আমি কি? সালারও একই সুরে জিজ্ঞেস করল। জানি না, একজন ভেট এই ক্ষেত্রে আপনাকে ভালো গাইড করতে পারবে। সালার হাসে। 2 পায়ে চলা প্রাণীকে প্রতিটি মেডিকেল ডিকশনারি মানুষ বলে, এবং আমি 2 পায়ে হাঁটি। ভাল্লুক থেকে কুকুর পর্যন্ত প্রতিটি 4 পায়ে প্রাণীও প্রয়োজন হলে বা ইচ্ছে করলে 2 পায়ে হাঁটতে পারে, কিন্তু আমার 4 পা নেই।
তাছাড়া শুধু প্রয়োজনের সময় না, বরং সবসময় আমি দুই পায়ে হাঁটি। এটা সৌভাগ্যের ব্যাপার যে আপনার চার পা নেই। এজন্যই ভেটের সাথে দেখা করতে বলছি, যাতে সে আপনাকে আপনার বৈশিষ্ট্য সম্পর্কে সঠিকভাবে বলতে পারে। ইমামা শীতল গলায় বলে। সালার ওকে বিরক্ত, কথায় সত্যি সফল। যত ভালো আপনি প্রাণী সম্পর্কে জানেন, তাতে আপনি একজন ভালো ভেট প্রমাণিত হতে পারেন। আপনার জ্ঞানে আমি বেশ মুগ্ধ। ইমামার চেহারার লালচে ভাব আরো গাঢ় হয়। আপনি যদি আমার ভেট হয়ে যান, তাহলে আমি পরামর্শ অনুযায়ী আপনার কাছে আসতে পারি, যাতে আপনি আমার রিসার্চ করে বলতে পারেন আমার বৈশিষ্ট্য কি। সালার বেশ গম্ভীর ভঙ্গিতে বলল। ইমামা উত্তরে কিছু বলতে পারে না, শুধু তাকিয়েছিল। এই মানুষটা প্রয়োজনের চেয়ে বেশি ঠোঁট কাটা। আর এমন মানুষের সাথে লম্বা সময় কথা বলার মানে ষাঁড়ের সামনে লাল কাপড় ধরে দাঁড়িয়ে থাকা। যে বোকামি ও এতক্ষণে করে ফেলেছে। আপনি ফি হিসেবে কত চার্জ করবেন? সালার গম্ভীর হয়ে জিজ্ঞেস করে। ও এটা ওয়াসিম আপনাকে বলে দেবে। ইমামা এবার হুমকি দেওয়ার চেষ্টা করলো। চলুন, ঠিক আছে, আমি ওয়াসিমকে জিজ্ঞেস করে নিব। এটা তো আরো সহজ হয়ে গেল। সালার যে হুমকিতে দমেনি তা বুঝিয়ে দে। তৈমুর আবার ওর বাহু চেপে ধরল। সালার, চলো যাই। জরুরি কাজ মনে পড়ে গেছে আমার। তাড়াহুড়া করে এক প্রকার নিজের সাথে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। কিন্তু সালার পাত্তা দেয় না। যাচ্ছি ইয়ার, এভাবে টানাটানি করো না। তৈমুরকে থামিয়ে ইমামার দিকে ফেরে ও। যাই হোক, এসব মজা ছিল। আমি সত্যিই আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। আপনি আর ওয়াসিম আমার অনেক বড্ড সাহায্য করেছেন। এন্ড অফ নুফ বলে ঘুরে যায়। ইমামা অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে। মাথার তার আসলেই ছেঁড়া। মনে মনে বলে, ভেবে কুল পাই না ওর ভাই ওয়াসিম ওর সাথে কিভাবে বন্ধুত্ব করেছে। হাতে থাকা ম্যাগাজিনের পাতা আবার উল্টাতে থাকে। স- সালার এসেছিল তোমার কাছে? ওয়াসিম বোনের কাছে এসে জিজ্ঞেস করে। দূর থেকে সালার আর তৈমুরকে দেখেছে। হ্যাঁ। ইমামা একবার ভাইয়ের দিকে তাকিয়ে আবার ম্যাগাজিনে মন দেয়। কি বলে গেছে? ওয়াসিম কিছুটা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে। আমার আশ্চর্য লাগছে, ওর মতো মানুষের সাথে তুমি কিভাবে বন্ধুত্ব করলে? আমার জীবনে এর চেয়ে অভদ্র আর যাচ্ছে তাই ছেলে কখনো দেখিনি। ইমামা রুক্ষ গলায় বলল। ধন্যবাদ দিতে এসেছিল, সাথে বলে গেছে আমি ভালো করে ব্যান্ডেজ করতে পারি না, ঠিক মতো ব্লাড প্রেশার চেক করতে জানি না। ওয়াসিমের চেহারায় হাসি ভেসে ওঠে। ও একটা তার ছিঁড়া, ওর কথা বাদ দাও। আমার তো ইচ্ছে করছিল আরো কয়েকটা থাপ্পড় বসিয়ে দিতে, যাতে মাথা ঠিক হয়ে যায়। মুখ তুলে দৌড়ে এসেছে বন্ধুকে নিয়ে। ভাই, কে বলেছে তোমাকে ধন্যবাদ দিতে? আমার তো সাথের ছেলেটাকেও বেশ বাজে লেগেছে। সালার বলছি তো, ওর সাথেও নাকি তোমার বন্ধুত্ব। বন্ধুত্ব না, শুধু জানাশোনা। ওয়াসিম নিজেকে বাঁচানোর চেষ্টা করে। এমন ছেলেদের সাথে জানাশোনা রাখারও দরকার নেই। বেশভূষা দেখেছো ওদের? না আছে কথা বলার অভদ্রতা, না আছে পোশাক পরার শালীনতা। আর দৌড়ে এসেছে ধন্যবাদ দিতে। তুমি ওর সাথে পুরোপুরি সম্পর্ক কাট করো। কোনো দরকার নেই এসব ছেলের সাথে পরিচয় রাখারও। ইমামা ম্যাগাজিন রিকে ভাইকে সতর্ক করে বাইরে পা বাড়ায়। ওয়াসিমও বোনের সাথে হাঁটতে থাকে। কিন্তু একটা বিষয়ে আমি অবাক। ও তখন যে অবস্থায় ছিল তাতে কিভাবে খেয়াল করেছে আমি ঠিকমতো ওর ব্যান্ডেজ করিনি, বা ব্লাড প্রেশার চেক করতে আমার সমস্যা হচ্ছিল। ইমামা ভাবে, আমি মনে করেছিলাম এমনি হাত পা নড়াচড়া করছি, কিন্তু আমার আন্দাজ ছিল না নিজের চারপাশে সবকিছু অবজার্ভ করছে ও। আর যাই হোক, ব্যান্ডেজ আসলেই খারাপ করেছিলে তুমি। আমি সাহায্য না করলে তো ব্লাড প্রেশারের রিডিংও নিতে পারতে না। অন্তত এ ব্যাপারে যা বলে গেছে সত্য ছিল। ওয়াসিম হাসে। জানি, কারণ আমি খুব নার্ভাস ছিলাম। ইমামা মেনে নেয়। প্রথমবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। তার উপর ওর হাত থেকে গড়িয়ে পড়া রক্ত আমার ভয় বাড়িয়ে দিয়েছিল। তার চেয়ে বেশি ওর আচরণ। কোনো আত্মহত্যা করা মানুষকে এমন আচরণ করতে দেখিনি আমি। অথচ তুমি ডাক্তার হতে যাচ্ছ, তাও একজন বিশিষ্ট এবং নামকরা ডাক্তার। অবিশ্বাস্য। ওয়াসিম ফোরন কেটে বলল। এখন তুমি অন্তত বলা শুরু করো না। ইমামা অনুযোগ করে। মজা নেওয়ার জন্য আমি তোমার কাছে এসব স্বীকার করিনি। ইমামা বেশ কয়েকদিন ধরে জালাল ও জয়নবের আচরণে পরিবর্তন লক্ষ্য করে। দুজন যেন দূরত্ব রেখে চলছিল। এক অদ্ভুত দ্বন্দ্ব নিজের মাঝে অনুভব করে ও। জালালকে এক দুবার হসপিটালে ফোন করেছিল, কিন্তু প্রতিবার উত্তর আসে সে ব্যস্ত। জয়নবকে কলেজ থেকে নিতে এলেও আগের মতো ওর সাথে দেখা করে না। দেখা হয়ে গেলেও সৌজন্যমূলক কথাবার্তা বলে চলে যায়। প্রথম দিকে এই পরিবর্তন মনের ভুল মনে করে, কিন্তু চিন্তা
বেশি জেগে ধরলে একদিন জালালের হসপিটালে এসে হাজির হয়। জালালের আচরণ ভীষণ শীতল ছিল। ওকে দেখে চেহারায় হাসিও ফোটেনি। অনেক দিন হলো আমাদের দেখা হয়নি, তাই আমি নিজেই চলে এসেছি। নিজের সমস্ত শঙ্কা ঝেড়ে ফেলার চেষ্টা করে বলল ইমামা। আমার শিফট শুরু হচ্ছে, যেতে হবে, জালাল বলল। ইমামা অবাক হয়। জয়নব বলেছিল এখন আপনার শিফট শেষ হয়, তাই আমি এ সময়ে এসেছি। জালাল কিছুক্ষণের জন্য চুপ থেকে বলল, হ্যাঁ, কিন্তু আজ আমার অন্য ব্যস্ততা আছে। ইমামা তাকিয়ে থাকে। জালাল, আপনি কোনো কারণে আমার উপর রেগে আছেন? না, আমি কারো উপর রেগে নেই, জালাল রুক্ষ কণ্ঠে উত্তর দেয়। 10 মিনিটের জন্য বাইরে এসে আমার কথা শুনতে পারবেন? জালাল কিছুক্ষণ ইমামার দিকে তাকিয়ে থেকে ওভারঅল হাতে নিয়ে কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়। বাইরে এসে এক নজর হাতঘড়ির দিকে তাকায়, যা হয়তো ইমামার জন্য কথা শুরু করার ইঙ্গিত ছিল। আপনি আমার সাথে এমন মিসবিহেভ কেন করছেন? কি মিসবিহেভ করেছি? পাল্টা জিজ্ঞেস করল জালাল। গত কয়েকদিন ধরে আমাকে ইগনোর করছেন। হ্যাঁ, করছি। জালাল এত সহজে স্বীকার করে নেবে ইমামা আশা করেনি। কারণ আমি তোমার সাথে দেখা করতে চাই না। ইমামা কয়েক মুহূর্তের জন্য কথা বলতে ভুলে গেল। কেন? এটা জানার প্রয়োজন নেই, জালাল আগের মতো রুক্ষভাবে বলল। আমি জানতে চাই, কেন হঠাৎ আচরণ বদলে গেল আপনার? নিশ্চয়ই কারণ আছে। হ্যাঁ, আছে। তবে আমি তোমাকে বলা প্রয়োজন মনে করছি না, যেমন তুমি অনেক কিছু বলা আমাকে প্রয়োজন মনে করনি। আমি আমি ইমামা জিজ্ঞাসু চোখে তাকাই। আমি আপনাকে কি বলিনি? এই যে তুমি মুসলমান নও, জালাল ভীষণ তিক্ত সুরে বলল। ইমামা শ্বাস নিতে পারল না। তুমি আমার কাছে এটা লুকাওনি? জালাল, আমি বলতে চেয়েছি, ইমামা পরাজিত ভঙ্গিতে বলল। চেয়েছিলে, কিন্তু বলনি আমাকে। ধোঁকা দেওয়ার চেষ্টা করেছো তুমি। ধোঁকা দেওয়ার চেষ্টা করেনি, ইমামা প্রতিবাদ করে। আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করিনি, কিন্তু তুমি এটাই করেছো। জালাল মাথা ঝাঁকিয়ে বলল। জালাল, আমি জালাল ওকে থামিয়ে বলল, তুমি জেনে বুঝে আমাকে ট্র্যাপড করেছো। ইমামা চোখের পানি চলে আসে। ট্র্যাপড করেছি? ও বিড়বিড় করে। তুমি জানতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার ভালোবাসার কথা। এখন বিয়ে তো দূরের কথা, যেহেতু সব জেনে গেছি, তোমার সঙ্গে কোনো সম্পর্কও রাখতে চাই না। আর কখনো আমার সাথে দেখা করার চেষ্টা করবে না, জালাল শক্ত গলায় বলল। জালাল, আমি ইসলাম কবুল করে নিয়েছি, ইমামা মৃদু আওয়াজে বলল। ওহ, কাম অন, এখানে দাঁড়িয়ে তুমি আমার জন্য ইসলাম কবুল করেছো? বিদ্রূপের ভঙ্গিতে হাসে জালাল। জালাল, আমি আপনার জন্য মুসলমান হইনি। হ্যাঁ, আপনি আমার জন্য একটা উৎস হয়ে উঠেছিলেন, কিন্তু আমার ইসলাম কবুল করার কয়েক মাস হয়ে গেছে। বিশ্বাস না হলে আমি প্রমাণ দিতে পারি আপনাকে। চলুন আমার সাথে। জালাল এবার কিছুটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ওর দিকে তাকায়। হ্যাঁ, আমি মানি আপনার দিকে পা আমি বাড়িয়েছিলাম। আপনার ভাষায় বললে ট্র্যাপড করেছি। তবে আমি ট্র্যাপড করিনি। আপনার ক্ষেত্রে শুধু অপারগ ছিলাম, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। আপনার কণ্ঠের সামনে আমি বলেছিলাম, প্রথমবার আপনাকে নাত আবৃত্তি করতে শুনে কি অনুভব করেছিলাম। আমার ব্যাপারে এসব আগে জানলে এখন যে আচরণ করছেন সেটা তখন করতেন। শুধু এই বয়ে আমি লুকিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে মানুষের নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না। আপনার ক্ষেত্রেও আমার সাথে এমনটা হয়েছে, ইমামা বিমর্ষ হয়ে বলল। তোমার পরিবার এ ব্যাপারে জানে? না, তাদেরকে বলতে পারিনি। আমি এঙ্গেজড। এ ব্যাপারেও আপনাকে বলিনি। এক মুহূর্তের জন্য থেমে আবার বলতে থাকে ইমামা। কিন্তু আমি ওখানে বিয়ে করতে চাই না। আপনাকে বিয়ে করতে চাই। আমি শুধু পড়াশোনা শেষ হওয়ার অপেক্ষা করছি। নিজের পায়ে দাঁড়িয়ে গেলে আপনাকে বিয়ে করতে পারবো। 4-5 বছর পর ডাক্তার হয়ে গেলে তখন হয়তো আমার বাবা মায়ের আপনার সাথে বিয়েতে এখনের মতো আপত্তি থাকবে না। যদি এই ভয় না থাকতো, তারা পড়াশোনা বন্ধ করে আসজাদের সাথে আমার বিয়ে দিয়ে দিবে, তাহলে হয়তো এখনই জানিয়ে দিতাম ইসলাম কবুল করেছি। কিন্তু এখন আমি পুরোপুরি ওদের উপর ডিপেন্ডেন্ট। হাত পা বাঁধা আমার। আপনি একমাত্র পথ যা আমি দেখতে পেয়েছি। আমি আপনাকে সত্যি ভালোবাসি। তাই বিয়ের কথা না কি বলতাম বলুন? আমি যে পরিস্থিতির মাঝ দিয়ে যাচ্ছি আপনি আন্দাজও করতে পারবেন না তা। আমার জায়গায় থাকলে বুঝতেন এসব আড়াল করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। জালাল কিছু না বলে পাশের কাঠের বেঞ্চে বসে। চেহারায় চিন্তার ভাব। ইমামা নিজের চোখ মুছে নেয়। আপনার মনে আছে আমার জন্য কিছু নেই? আমি ভালোবাসি বলে শুধু আমার সাথে ছিলেন এতদিন। জালাল উত্তর না দিয়ে ওকে বলল, ইমামা বসো। পুরো প্যান্ডোরা বক্স আমার সামনে খুলে গেছে। আমি যেমন তোমার পরিস্থিতি আন্দাজ করতে পারছি না,
তুমিও তেমন আমার পরিস্থিতি বুঝতে পারছো না। ইমামা কিছুটা দূরে থাকা আরেকটা বেঞ্চে গিয়ে বসল। অমুসলিম কোনো মেয়েকে বিয়ে করতে চাইলে আমার বাবা মা রাজি হবে না, সেই মেয়ের প্রতি আমি যে ধরনের অনুভূতিই থাক না কেন। জালাল, আমি অমুসলিম নই। এখন নো, আগে তো ছিলে। তার উপর তোমার পরিবার, এ বিষয়ে আমার কিছু করার নেই, ইমামা দুর্বল কণ্ঠে বলে। জালাল কিছু বলল না। অনেকক্ষণ দুজনেই নীরবে বসে রইল সেখানে। আপনার বাবা মায়ের অনুমতি ছাড়া আপনি বিয়ে করতে পারবেন না আমাকে? কিছুক্ষণ পর ইমামা জিজ্ঞেস করে। এটা অনেক বড় স্টেপ। জালাল না বদক মাথা নাড়ে। এমন কিছু করার কথা ভাবলেও পারবো না তা। তোমার মতো আমিও বাবা মায়ের উপর ডিপেন্ডেন্ট, নিজের দুর্বলতা স্পষ্ট করলো। কিন্তু আপনি হাউস জব করছেন, কয়েক বছরের মধ্যে এস্টাবলিশড হয়ে যাবেন, ইমামা বেকুল হয়ে বলে। হাউস জব শেষ করে স্পেশালাইজেশনের জন্য দেশের বাইরে যেতে চাই, যা আমার বাবা মায়ের আর্থিক সাপোর্ট ছাড়া সম্ভব না। স্পেশালাইজেশনের পর ফিরে নিজের প্র্যাকটিস এস্টাবলিশ করতে পারবো। ৩-৪ বছর নিজের পড়াশোনা শেষ করতেই লেগে যাবে। তারপর? ইমামার আওয়াজে হতাশা ফুটে ওঠে। তারপরের জন্য ভাবতে সময় দাও, হয়তো কোনো রাস্তা বেরিয়ে আসবে। আমি তোমাকে ছাড়তে চাই না, কিন্তু নিজের কেরিয়ারও নষ্ট করতে পারবো না। সমস্যা হলো আমার বলতে কিছু নেই, যা আছে সব বাবা মায়ের। তারা নিজেদের সমস্ত সঞ্চয় আমার উপর খরচ করছে এই আশায়, যাতে আমি ভবিষ্যতে তাদের জন্য কিছু করতে পারি। জালাল বলতে বলতে থামল। আচ্ছা, এটা কি সম্ভব না তোমার বাবা মা নিজেদের ইচ্ছায় তোমাকে আমার সাথে বিয়ে দিবে? সেক্ষেত্রে অন্তত আমার বাবা মায়ের এ আপত্তি থাকবে না যে তুমি তোমার বাবা মায়ের ইচ্ছের বিরুদ্ধে তাদেরকে না জানিয়ে তোমাকে বিয়ে করেছো। জানি না এটা সম্ভব কিনা, আমি কিছুই বলতে পারছি না। তারা আমার কথা শুনবে কিনা। ইমামা অসহায়ের মতো কথা অসম্পূর্ণ রেখে দেয়। জালাল অপেক্ষা করতে থাকে ওর কথা শেষ হওয়ার। আমার ফ্যামিলিতে আজ পর্যন্ত কোনো মেয়ে নিজের পছন্দের বাইরে কোনো ছেলেকে বিয়ে করেনি, তাই জানি না তাদের প্রতিক্রিয়া কেমন হবে। তবে এটুকু বলতে পারি, তাদের প্রতিক্রিয়া খুব খারাপ হবে, ভীষণ খারাপ। তারা আমাকে খুব ভালোবাসে, কিন্তু এত বড় পদক্ষেপ নেওয়ার অনুমতি কখনোই দেবে না। আপনার আন্দাজ থাকা উচিত এই পরিস্থিতিতে আমার বাবাকে কত লজ্জা ও অপমানের মুখোমুখি হতে হবে। শুধু আমার জন্য নিশ্চয় সব বদলে ফেলবেন না তিনি। যদি নিজের ফ্যামিলি থেকে সাহায্যের আশ্বাস থাকতো, তাহলে আমি কেন বাড়ির বাইরে সঙ্গ করছি? কেন আপনার কাছে এভাবে অসহায়ের মতো সাহায্য চাইছি? মৃদু কণ্ঠে ইমামা কাঁপতে থাকা আওয়াজে জোর দিয়ে বলল। ইমামা, আমি তোমাকে সাহায্য করব। বাবা মা আমার কথা ফেলবেন না। বোঝাতে সময় লাগবে, কিন্তু তাদেরকে মানিয়ে নেব। তুমি ঠিক বলছ, আমার তোমাকে সাহায্য করা উচিত। জালাল ভরসা দেয়। ইমামা শান্তি পায়। এটাই আশা করেছিল। আমার পছন্দ ভুল না, মনে মনে ভাবে। চ্যাপ্টার 3। এমন প্রস্তাব আসাদ ছাড়া অন্য কারো হতেই পারে না। সে কি বুঝতে পারছে না আমি এখন পড়াশোনা করছি? ইমামা ভাবিকে বলল। না আসাদ বাবা, তাদের পরিবারের কেউ এমন ইচ্ছে প্রকাশ করেনি। বাবা নিজে তোমার বিয়ে দিতে চাইছেন। ভাবি ধীরভাবে উত্তর দেয়। বাবা বলেছেন? আমার বিশ্বাস হচ্ছে না। যখন মেডিকেল কলেজে অ্যাডমিশন নিলাম, তখন তো দূর দূরান্ত পর্যন্ত তার এমন কোনো ইচ্ছে ছিল না। আঙ্কেল আজমকেও বলতেন হাউস জব শেষ হলে বিয়ে দেবেন। তাহলে হঠাৎ কি হলো? হয়তো কোনো চাপ আছে। মা বললেন এটা বাবার ইচ্ছে। ভাবি বলল, আপনি তাদের গিয়ে বলুন হাউস জব শেষ হওয়ার আগে আমি বিয়ে করব না। ঠিক আছে বলবো, তবে ভালো হয় যদি তুমি এই বিষয়ে বাবার সাথে কথা বলো। ভাবি পরামর্শ দেয়। ভাবি চলে যাওয়ার পর ইমামা দুশ্চিন্তা নিয়ে বসে রইল। এই খবর এত আকস্মিক আর অপ্রত্যাশিত যে ওর পায়ের নিচ থেকে আক্ষরিক নয়, বাস্তবিক অর্থেই মাটি সরে গেছে। ও নিশ্চিন্তে ছিল হাউস জব পর্যন্ত বিয়ের কথা সামনে আসবে না, আর হাউস জবের পর নিজেকে সাপোর্ট দেওয়ার মতো এস্টাবলিশ হয়ে যাবে। জালালকে বিয়ে করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে। ততদিনে জালালও হাউস জব শেষ করে সেট হয়ে যাবে। ওদের জন্য কোনো সমস্যা তৈরি হবে না। কিন্তু এখন হঠাৎ পরিবারের মানুষ বিয়ের কথা বলছে। কিন্তু কেন? রাতে বাবা হাসি মুভিনের রুমে যায় ও। না, আসজাদ বা ওই পরিবারের কেউ আমার কাছে এমন ইচ্ছে প্রকাশ করেনি। আমিই তাদের সঙ্গে কথা বলেছি। মেয়ের প্রশ্নের উত্তরে তিনি খুব সহজ গলায় বললেন, কথাও বলে ফেলেছেন তাদের সাথে? আমাকে না জিজ্ঞেস করে আমার বিয়ে কিভাবে অ্যারেঞ্জ করতে পারেন বাবা? ইমামা অবিশ্বাস্য ভঙ্গিতে বলল।
হাসিম মুবিন ভ্রুকুটি করে মেয়ের দিকে তাকান। এ সম্পর্কে তোমার ইচ্ছেতে ঠিক হয়েছে? জিজ্ঞেস করা হয়েছিল তখন। মেয়েকে মনে করিয়ে দেন, এঙ্গেজমেন্ট এক বিষয়, বিয়ে অন্য বিষয়। আপনি বলেছিলেন হাউস জবের আগে বিয়ে দিবেন না। ইমামা তার দেওয়া কথা মনে করায়। বিয়েতে তোমার আপত্তি কেন? তুমি কি আসাদকে পছন্দ করো না? বিষয় পছন্দ অপছন্দের না বাবা। পড়াশোনার মাঝে আমি বিয়ে করতে চাই না। আপনি ভালো করে জানেন আমি আই স্পেশালিস্ট হতে চাই। কিন্তু এভাবে বিয়ে হয়ে গেলে আমার স্বপ্ন অসম্পূর্ণ রয়ে যাবে। অনেক মেয়ে বিয়ের পর পড়াশোনা শেষ করে। নিজের ফ্যামিলির দিকেও তাকাও। কতজন আছে? তিনি মেয়েকে বোঝানোর চেষ্টা করলেন। সেসব মেয়েরা অনেক মেধাবী আর যোগ্য। আমি তাদের মতো না। এক সময়ে আমি একটা কাজই করতে পারবো। আমি আজম ভাইয়ের সাথে কথা বলে ফেলেছি। তারা তারিখ ঠিক করতে আসছেন। বাবা, আমার সব পরিশ্রম শেষ করে দিচ্ছেন আপনি। যদি এমন কিছুই করবেন তাহলে কেন কথা দেওয়া উচিত ছিল না? যখন কথা দিয়েছিলাম তখন সময় পরিস্থিতি অন্যরকম ছিল। আর এখন? এখন কি এমন বদলে গেছে? পরিস্থিতিতে কি এমন পরিবর্তন এসেছে যার কারণে আমার সাথে এমন করছেন? আমি ভরসা দিচ্ছি, পড়াশোনার ক্ষেত্রে আসাদ তোমাকে সব রকম সাহায্য করবে। কোনো কিছুতে বাধা দেবে না। বাবা, আমার আসাদের না, আপনার সাহায্য দরকার। আমাকে পড়াশোনা শেষ করতে দেন। ইমামা অনুরোধ করল। ইমামা অহেতুক জেদ করো না। আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। হাসিম মুবিন স্পষ্ট জানিয়ে দিলেন। আমি জেদ করছি না, অনুরোধ করছি। বাবা প্লিজ, আমি এখন বিয়ে করতে চাই না। ইমামা আবার অনুরোধ করে। তোমাদের সম্বন্ধে 4 বছর হয়ে গেছে, এটা একটা লম্বা সময়। কিছুদিন পর তারা যদি কোনো কারণ দেখিয়ে সম্বন্ধ ভেঙে ফেলে, তাতে কি হবে? কোনো কিয়ামত চলে আসবে না। তারা সম্বন্ধ ভেঙে ফেলতে চাইলে ভাঙুক, দরকার হলে এখনই ভাঙুক। সে লজ্জা আর অপমান নিয়ে তোমার সামান্য কোনো মাথা ব্যথা নেই? যার মুখোমুখি আমাদেরকে হতে হবে? কেমন লজ্জা বাবা! এটা তাদের সিদ্ধান্ত হবে, এতে আমাদের দোষ থাকার কথা না। এমামা বুঝাই তাকে। তোমার মাথা নষ্ট হয়ে গেছে, না মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে? হাসিম মুবিন ধমকে বললেন। বাবা, কিছু হবে না। মানুষ কয়েকদিন কথা বলে সব ভুলে যাবে। আপনি অযথা দুশ্চিন্তা করছেন। যথেষ্ট অহেতুক কথা বলে ফেলেছ। এখন যাও। হাসিম মুবিন বিরক্ত হয়ে বললেন ওকে। ইমামা না চাইতেও রুম থেকে বেরিয়ে আসে, কিন্তু রাতভর চিন্তায় কাটায়। পরদিন লাহোর ফেরে। হাসিম মুবিন আর কিছু বলেননি। লাহোর এসে কিছুটা নিশ্চিন্ত হয় ও। মাথা থেকে চিন্তা ঝেড়ে পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ে। হাসিম মুবিন সেই ঘটনাকে মস্তিষ্ক থেকে বের করেননি। তিনি একজন সতর্ক স্বভাবের মানুষ ছিলেন। তাই মেয়েকে নিয়ে প্রথম উদ্বিগ্নের শিকার তখন হয়েছিলেন যখন স্কুলে তাহারিমের সাথে ঝগড়ার ঘটনা ঘটে। যদিও বিষয়টা তেমন গুরুতর ছিল না, তবু সেই ঘটনার পর সতর্কতাবশত তিনি আসাদের সাথে মেয়ের সম্বন্ধ ঠিক করে ফেলেন। ভাবেন এর ফলে ওর মস্তিষ্ক নতুন সম্পর্কের দিকে মনোযোগী হয়ে পড়বে। মনে কোনো সন্দেহ বা প্রশ্ন এলেও নতুন সম্পর্কের কারণে সেসবে অত মন দেবে না। তার ভাবনা সঠিক প্রমাণ হয়। ইমামার মস্তিষ্ক তাহারিমের কথা থেকে বেশ সরে যায়। আসাদের প্রতি আগেও কিছুটা আগ্রহ ছিল ওর। সম্বন্ধ ঠিক হওয়ার পর সে আগ্রহ বেড়ে যায়। তিনি মেয়েকে এই সম্পর্ক নিয়ে তৃপ্ত ও মগ্ন দেখেন। আগের মতো আবার মস্ত মাযহাবী রীতিনীতিতে স্বাভাবিক হয়ে পড়তে দেখেন। কিন্তু এবার ওয়াসিম যা বলেছিল তাতে পায়ের নিচ থেকে মাটি সরে যায় তার। তাৎক্ষণিকভাবে না হলেও টের পেয়ে যান মেয়ের আকীদা ও দৃষ্টিভঙ্গিতে বেশ পরিবর্তন এসেছে। এটা শুধু তার জন্য না, বরং পুরো পরিবারের জন্য হুমকি। বড় মেয়েদের মতো ইমামাকেও তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চাইতেন, বিশেষ করে এই কারণে যে বিয়ের পর নিজেদের বংশের মধ্যেই থাকতে হবে ওকে। তাদের বংশ বেশ সুশিক্ষিত। তাছাড়া আসজাদও চাইতো ইমামাকে উচ্চশিক্ষিত দেখতে। তাই হাসিম মুবিনের জন্য বিয়ের পড়াশোনা বন্ধ করে ওকে বাড়িতে বসিয়ে রাখা সহজ ছিল না। সেক্ষেত্রে বড় ভাই আজম মুবিনকে এর কারণ বলতে হতো। মেয়ের ওপর প্রচণ্ড রাগ সত্ত্বেও তিনি চাননি আজম মুবিন অথবা সেই পরিবারের কেউ ইমামের পরিবর্তন হওয়া আকিদার ব্যাপারে জানুক, যার ফলে আসজাদের সাথে বিয়ের পর ওকে অসুখী জীবন কাটাতে হতে পারে। তাই একদিকে তিনি নিজের পরিবারের সবাইকে বিষয়টা গোপন রাখার উপর জোর দেন, অন্যদিকে মেয়ের পীড়াপিড়িতে পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুমতি। সাবিহার লেকচারে অ্যাটেন্ড করা বা জালালের সাথে দেখা করার ক্ষেত্রে ইমামা এত সতর্ক ছিল যে ওর এ মেলামেশা পরিবারের নজরদারিতে আসেনি। সম্ভবত এর পেছনে
বড় একটা ভূমিকা পালন করেছিল জাবেরিয়া আর রাবেয়াকেও এই বিষয় থেকে অন্ধকারে রাখা, না হলে কিছু না কিছু ভেসে হাসি মুবিনের কান পর্যন্ত নিশ্চিত চলে যেত। তবে তেমন কিছু হয়নি, তিনি এমনিতে ওকে নিয়ে নিশ্চিন্ত ছিলেন, কিন্তু মেয়ের মাঝে আসা পরিবর্তন তাকে আশঙ্কায় ফেলে। তার মস্তিষ্ক সমাধান হিসেবে একমাত্র যা খুঁজে পায় তা হচ্ছে ওর বিয়ে দেওয়া। বিয়ে দিয়ে দিলে তিনি অন্তত দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবেন। এটাই কারণ ছিল ইমামার হুট করে বিয়ে ঠিক হওয়ার পেছনে। ইমামা লাহোর এসে সবার প্রথমে জালালের সাথে দেখা করে। জালাল, বাবা মা আজরাদের সাথে বিয়ের জন্য চাপ দিচ্ছে আমাকে, কিন্তু তুমি তো বলেছিলে হাউস জবের আগে বিয়ে দেবে না। জালাল বলল, হ্যাঁ এটাই বলেছিল, কিন্তু এখন বলছে বিয়ের পরও পড়াশোনা করা যাবে। আজরাত লাহোরে ফ্ল্যাট নিলে আরো সহজ হবে আমাদের জন্য। ইমামার চেহারা দেখে জালাল ওর ভেতরে দুশ্চিন্তা পরিমাপ করতে পারছিল, তাই নিজেও কিছুটা চিন্তায় পড়ে। জালাল, আমি আসছাদকে বিয়ে করতে পারবো না, কোনো অবস্থায় না, ইমামা বিড়বিড় করে। তাহলে তোমার বাবা মাকে সরাসরি বলে দাও। কি বলবো? এটা যে তুমি আমাকে বিয়ে করতে চাও। আপনার কোনো আন্দাজ নেই তারা কিভাবে রিয়েক্ট করতে পারে। তাছাড়া শুরু থেকেই তাহলে সব বলতে হবে। ইমামা একটু ভেবে বলল, জালাল, আপনার বাবা মায়ের সাথে কথা বলুন এই ব্যাপারে। তাদেরকে জানান বাবা মা আরো চাপ দিলে বাড়ি থেকে বেরিয়ে আসা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। তখন আপনার সাহায্যের দরকার হবে আমার। আমি বাবা মায়ের সাথে কথা বলবো, তারা রাজি হয়ে যাবে, আমি জানি তাদেরকে মানিয়ে নিতে পারবো। জালাল আশ্বস্ত করে। এতক্ষণের কথাবার্তায় এই প্রথম ইমামার মুখে হাসি ফোটে। পরের কয়েক সপ্তাহ পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকে ও। জালালের সাথে কথা বলা বা দেখা করার সুযোগ হয় না। শেষ পরীক্ষার দিন ওয়াসিম ওকে নেওয়ার জন্য লাহোর এসে হাজির হয়। ভাইকে দেখে ধাক্কা অনুভব করলো। ওয়াসিম, আমি এখন যেতে পারবো না, আজই পরীক্ষা শেষ হলো, কিছু কাজ বাকি আমার। আমি কাল পর্যন্ত আছি, এক বন্ধুর সাথে থাকবো, ততক্ষণে কাজ শেষ করে নাও, একসাথে যাব। ওয়াসিম বিকল্পের পথ বন্ধ করে দেয়। আচ্ছা ঠিক আছে, না চাইতেও রাজি হয়। বুঝলো ভাই ওকে রেখে যাবে না। তোমার সবকিছু প্যাক করে নিও, পুরো ছুটি ওখানে কাটিয়ে একবারে আসবে। মাথা নাড়ে ইমামা, কিন্তু সবকিছু প্যাক করা বা পুরো ছুটি ইসলামাবাদ কাটানোর কোনো ইচ্ছে নেই ওর। ভাবলো কয়েকদিন কাটিয়ে অজুহাত দেখিয়ে লাহোর চলে আসবে, যা ছিল সবচেয়ে বড় ভুল ভাবনা। রাতের বেলা ইমামা পুরো পরিবারের সাথে খাবার খাচ্ছিল, সবাই খোঁজ গল্পে মগ্ন। পরীক্ষা কেমন হয়েছে তোমার? হাসি মুবিন মেয়েকে জিজ্ঞেস করলেন। খুব ভালো, সব সময়ের মতো, বলে এক চামচ ভাত মুখে দেয় ইমামা। ভেরি গুড। যাক, পরীক্ষার চিন্তা তো শেষ, এখন কাল থেকে শপিং শুরু। ইমামা অবাক হয়ে বাবার দিকে তাকায়। শপিং? কিসের শপিং বাবা? ফার্নিচারের, আর হ্যাঁ, জুয়েলারের কাছে আগে চলে যেও, বাকি সব ধীরে ধীরে হয়ে যাবে। হাসিম মুবিন এবার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন। বাবা, কিন্তু কেন? ইমামা আবার জিজ্ঞেস করে। তোমার মা বলেনি তো তোমার বিয়ের তারিখ ঠিক করেছি। ইম আমরা তোমার বিয়ের তারিখ ঠিক করেছি। ইমামার হাত থেকে চামচ ছুটে প্লেটে পড়ে, চেহারার রং পাণ্ডুর হয়ে যায়। আমার বিয়ের তারিখ? দফায় দফায় বাবা মায়ের মুখের দিকে তাকায়। হাসিম মুবিন আর সালমা মুবিনও মেয়ের এমন আচরণে অবাক। হ্যাঁ, তোমার বিয়ের তারিখ, হাসিম মুবিন বললেন। আমাকে না বলে না জিজ্ঞেস করে কিভাবে করলেন? গতবার এই প্রসঙ্গে তোমার সাথে কথা হয়েছে আমার, আর আমি তখন না বলেছিলাম আপনাকে। বাবা, আমি। হাসিম মুবিন কথা শেষ করতে দিলেন না। আমিও বলেছিলাম, তোমার না বলায় আমার সিদ্ধান্ত নড়বে না। আসজাদের পরিবারের সাথে কথা বলে ফেলেছি, এলান করলেন তিনি। ডাইনিং টেবিলে অস্বস্তিকর নীরবতা নেমে আসে, সবাই খাওয়া থামিয়ে দেয়। ইমামা এক ঝটকায় চেয়ার ছেড়ে উঠে যায়। আই অ্যাম সরি বাবা, কিন্তু আমি এখন বিয়ে করতে পারবো না। আপনি বিয়ে ঠিক করেছেন, তাই আপনিই কথা বলে থামিয়ে দিন, না হলে আমি নিজেই তাদের সাথে কথা বলবো। হাসিম মুবিন রাগে লাল হয়ে ওঠেন। তুমি আজাদকে বিয়ে করবে এবং আমার ঠিক করা তারিখেই, শুনেছ? ইটস নট ফেয়ার। ইমামা কান্নায় ভেঙে আসা কণ্ঠে বলল। এখন তুমি আমাকে শেখাবে কোনটা ফেয়ার কোনটা না? তুমি শিখাবে? বাবা, আমি এখন বিয়ে করতে চাই না। কেন এমন জোর করছেন? এটা জোর হলে হ্যাঁ, আমি জোরই করছি, আমার অধিকার আছে। ইমামা ঠোঁট চেপে কান্না আটকে ডাইনিং রুম থেকে বেরিয়ে যায়। আমি ওর সাথে কথা বলছি, আপনি খাবার শেষ করুন। রাগারাগির কিছু হয়নি, ও একটু আবেগপ্রবণ, আর কিছু না। সালমা মুবিন স্বামীকে থামিয়ে চেয়ার ছেড়ে উঠে যান।
ডাইনিং রুম থেকে বেরিয়ে ইমামার সামনে ভাইকে দেখতে পাই। তুমি এখান থেকে যাও, বের হও। কাছে এসে ধাক্কা দিতে দিতে বলল। ওয়াসিম পিছনে সরে যায়। কেন, আমি কি করলাম? মিথ্যে বলে না জানিয়ে আমাকে এখানে এনেছো। যদি লাহোর থাকতেই টের পেতাম এজন্য আমাকে ইসলামাবাদ আনা হচ্ছে, তাহলে আমি আমি কখনো এখানে আসতাম না। ইমামা চিৎকার করে। আমি সেটাই করেছি যা বলা হয়েছে। বাবা বলেছিলেন তোমাকে না বলতে। ওয়াসিম কারণ দেখায়। তাহলে এখন আমার সামনে কি করছো? যাও বাবার কাছে, তার পাশে গিয়ে বসো, সামনে থেকে দূর হও। ওয়াসিম কিছুক্ষণ বোনের দিকে তাকিয়ে সামনে থেকে সরে যায়। ইমামা নিজের রুমে এসে ধপ করে বসে পড়ে। ওর পায়ের নিচে মাটি নেই। কল্পনায়ও ভাবেনি নিজের পরিবার ওর সাথে এমন করতে পারে। তার এত রুড আর ক্রুর কখনো ছিল না, যা এখন জন্য হয়ে গেছে। এখনো বিশ্বাস হচ্ছিল না এসব ওর সাথে হচ্ছে। হৃদয় ডুবতে শুরু করে। আমাকে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। হার মেনে নিলে চলবে না। কোনোভাবে জানালার সাথে যোগাযোগ করতে হবে। সে নিশ্চয়ই এতদিনে তার বাবা মায়ের সাথে কথা বলে ফেলেছে। তার সাথে কথা বলতে পারলে কোনো রাস্তা ঠিকই বেরিয়ে আসবে। রুম জুড়ে এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে ভাবে সে রাতে বাড়ির কেউ আর ডাকতে আসেনি ওকে। রাত 12টার দিকে রুম থেকে বের হয়ে ও জানে এই সময় সবাই ঘুমের জন্য চলে যায়। টেলিফোনের কাছে এসে জালালের বাড়ির নাম্বার ডায়াল করতে থাকে, কিন্তু কেউ ফোন রিসিভ করে না। আধা ঘন্টা এভাবে কল করার পর হতাশ হয়ে ফোন রেখে দেয়। জাভেরিয়া বা রাবিয়াকে ফোন করা সম্ভব না, কারণ এখন ওরা হোস্টেলে নেই। কিছুক্ষণ ভেবে সাবিহার নাম্বার ডায়াল করে। ফোন সাবিহার বাবা তুলল। সাবিহা ওর মায়ের সাথে পেশোয়ার গিয়েছে। সাবিহার বাবা বললেন, পেশোয়ার? ইমামার হৃদস্পন্দন থেমে যায়। ওর কাজিনের বিয়ে। মা মেয়ে আগেই চলে গেছে, আমিও কাল যাব। সাবিহার বাবা বললেন, কোনো কথা থাকলে আমাকে বলতে পারো, আমি ওর কাছে পৌঁছে দেব। না আঙ্কেল, ধন্যবাদ। এই বিষয়ে তার সঙ্গে কি বলবে, ফোন রেখে দে। ওর ডিপ্রেশন বাড়তে থাকে। যদি জালালের সাথে যোগাযোগ না হয় তাহলে? হৃদয় ডুবতে শুরু করে। আবার জালালের নাম্বার ডায়াল করতে থাকে। সেই মুহূর্তে কেউ পিছন থেকে রিসিভার টেনে নেয়। মস্তিষ্ক ফাঁকা হয়ে আসে ওর। হাসিম মুবিন পিছনে দাঁড়িয়ে আছেন। কাকে ফোন করছো? তার কণ্ঠে প্রবল সন্দেহের আভাস। ফ্রেন্ডকে। ও নিচে তাকিয়ে বলে। বাবার চোখে তাকিয়ে মিথ্যে বললা কঠিন। আমি করে দিচ্ছি। তিনি রিডায়াল বাটন টিপে রিসিভার কানে ধরলেন। ইমামা ফ্যাকাশে চেহারা নিয়ে তাকিয়ে থাকে। হাসিম মুবিন কিছুক্ষণ রিসিভার কানে ধরে নামিয়ে রাখলেন। হয়তো অন্য পাশ থেকে কল রিসিভ হয়নি। কেমন ফ্রেন্ড তোমার, যাকে তুমি এই সময়ে কল করছো? শক্ত গলায় মেয়েকে জিজ্ঞেস করলেন। জয়নবকে। ফোনের স্ক্রিনে জয়নবের নাম্বার। ও চায়নি তিনি জয়নবের উপর সন্দেহ করে জানার পর্যন্ত পৌঁছে যায়। এজন্য জিজ্ঞেস করতেই সত্য বলে। কিসের জন্য? ওকে দিয়ে জাভেরিয়ার কাছে কিছু বলার ছিল আমার। যা বলার আমাকে বলো, আমি জাভেরিয়ার কাছে পৌঁছে দিব। দরকার হলে নিজে লাহোর গিয়ে বলে আসবো। ইমামা, সত্যি করে বলো আমাকে, তুমি অন্য কোনো ছেলের প্রতি আগ্রহী নও তো? তিনি কোনো রাগঢাক না রেখে সোজা জিজ্ঞেস করলেন। একটু চুপ থেকে ইমামা বলল, হ্যাঁ। অন্য ছেলের প্রতি আগ্রহী? অবিশ্বাস্য ভঙ্গিতে আবার জিজ্ঞেস করলেন। ইমামা আবার এই কথায় মাথা নেড়ে সায় জানায়। হাসিম মুবিন সজোরে ওর গালে থাপ্পড় মারেন। আমি এটাই সন্দেহ করেছিলাম তোমাকে নিয়ে। এই ভয়ই ছিল আমার। রাগে ফেটে পড়লেন। ইমামা চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। এটা ওর জীবনের প্রথম থাপ্পড়, যা বাবা ওকে মেরেছে। বিশ্বাস হচ্ছিল না ওর বাবা গায়েও হাত তুলতে পারে। ও তো তার সবচেয়ে আদরের মেয়ে। তারপরও তিনি গাল গড়িয়ে চোখের পানি নিচে পড়ছিল। আজ যাদের বাইরে তোমার বিয়ে অন্য কোথাও হতে দেব না। অন্য কারোর প্রতি আগ্রহ থাকলেও এখন এই মুহূর্তে ভুলে যাও সে ছেলেকে। রুমে যাও। দ্বিতীয়বার যদি তোমাকে ফোনের কাছে দেখেছি, পা ভেঙে রেখে দেব। গালে হাত দিয়ে ঢুলতে ঢুলতে ইমামা নিজের রুমে চলে আসে। এসে বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদতে থাকে। বাবা আমাকে মারতে পারে? ওর বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। অনেকক্ষণ এভাবে কাঁদার পর চোখের পানি শুকিয়ে আসে। ভেতরে অস্থিরতা নিয়ে রুমের জানালার সামনে দাঁড়ায়। বন্ধ জানালার কাছ দিয়ে ফাঁকা মস্তিষ্কে বাইরে তাকায়। নিচে বাড়ির লন। অনিচ্ছাকৃতই ওর চোখ পাশের বাড়ির উপর পড়ে। ওটা সালারদের বাড়ি। সালারের রুম নিচতলায়। যদিও দূর থেকে কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে না, তবু সেই বাড়িতে একবার যাওয়ার রুমের পজিশন আর রুমে পায়চারি করা ছায়ার হাবভাব দেখে অনুমান করতে পারে ওটা সালার ছাড়া অন্য কেউ না।
বিদ্যুৎ গতিতে ওর মাথায় চিন্তা কাজ করে। হ্যাঁ, এই মানুষটা আমাকে সাহায্য করতে পারে। যদি আমি একে পুরো পরিস্থিতি খুলে বলি এবং লাহোর গিয়ে জালালের সাথে যোগাযোগ করার অনুরোধ করি, তাহলে আমার সমস্যার সমাধান হয়ে যেতে পারে। কিন্তু সালারের সাথে যোগাযোগ কিভাবে? ভাবতে ভাবতে গাড়ির পেছনের কাছে লেখা মোবাইল নাম্বারের কথা মনে পড়ে যায়। পুরো নাম্বার মনে করার চেষ্টা করলো, অসুবিধা হয় না। এক টুকরো কাগজে নাম্বারটা সতর্কতার জন্য ও লিখে রাখলো। রাত ৩টার দিকে আবার আস্তে আস্তে লাউঞ্জে এসে সেই নাম্বারে ডায়াল করতে থাকে ও। চলবে।